সত্যি সোশ্যাল মিডিয়ায় তোমার প্রোফাইল পিক কিংবা অন্যান্য ফটোয় যতটা তোমাকে সুন্দরী ধারণা হয়েছিল, এখন দেখছি সেই সবই ভ্রান্ত, পুরোপুরি ভুল। ও মা, ছবিতে যতটা সুন্দরী বলে মনে হয়েছিল, বাস্তবে বুঝি আমি অতটা সুন্দরী নই? তারপর একখানি লাল গোলাপ কিনে এনে সে তা মোহিনীর দিকে বাড়িয়ে দিয়ে বলে, আই লাভ ইউ মোহিনী, আমি তোমায় খুব ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমায় নিজের জীবন সঙ্গিনী হিসেবে পেতে চাই। তোর গ্লাসের মধ্যে আমি আগে থেকেই ঘুমের ওষুধ গুঁড়ো করে তা ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম। মদ্যপানের মাধ্যমে তুই সেই ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিস। ফলে কিছুক্ষণের মধ্যেই তুই ঘুমিয়ে পড়বি, আর ঠিক তখনই আমি হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্কেরি টেলস। বিভিন্ন স্বাদের ভূতের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল স্কেরি টেলস। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে অনিক চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিকের একটি প্যাস্টিশ গল্প, তারানাথ তান্ত্রিক ও চণ্ডী কাপালিক নিধন। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি শ্রীরূপ, তারানাথ তান্ত্রিকের চরিত্রে অমিত। শুরু হচ্ছে স্কেরি টেলসের আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও চণ্ডী কাপালিক নিধন। ফ্লাইটে বসে সিট থেকে মাথাটা তুলে হাত ঘড়ির দিকে একবার তাকালো মোহিনী। ফ্লাইট এয়ারপোর্টে ল্যান্ড করতে করতে এখনও হাতে বেশ কিছুটা সময় অবশিষ্ট আছে দেখে চোখের দামি সানগ্লাসটা মাথার ওপর তুলে ব্যাগ থেকে ছোট্ট আয়নাটা বের করল সে। মাথায় উঁচু করে বাঁধা বাদামি চুলের গোছাটা থেকে কয়েকটা অবিন্যস্ত অগোছালো এলোমেলো চুল কপাল থেকে ঘাড় বেয়ে বক্ষদেশে নেমে এসেছে। চোখের মধ্যে লাগানো নীলচে লেন্স দুটো যেন একটু বেশি নীলাভ লাগছে আজ। হালকা রোদের ঝলমলে আভা বাদামি চুলে পড়ে তরল সোনার মতো চকচক করে উঠছে ক্ষণে ক্ষণে। এ বঙ্গ নারীকে 7 সমুদ্র 13 নদীর পারে থাকা এক বিদেশিনীর চেয়ে কোনো অংশে কম দেখায় না। ভ্যানিটি ব্যাগের চেন খুলে ব্র্যান্ডেড কোম্পানির টকটকে লাল লিপস্টিকটা বের করে তা খুব সূক্ষ্মভাবে মোহিনী ঘষে নেয় নিজের ঠোঁটে। গোলাপ ফুলের পাপড়ির মতন মোলায়েম দুই ঠোঁটের ঠিক নিচের অংশে একটা ছোট কালো তিল বিদ্যমান। মোহিনীর গলায় ঝুলছে একটা সোনার চেন, যার মাঝখানে একটা সবুজ রঙের পাথর আটকানো। পরনে মূল্যবান ফ্রক, পায়ে হিল জুতো, অঙ্গ থেকে নির্গত হচ্ছে ফুরফুরে দামি প্রসাধনীর মতো মন মাতানো সুবাস। দীর্ঘ বেশ কয়েক বছর পর আমেরিকা থেকে ইন্ডিয়ায় ফিরছে মোহিনী। অবশ্য তার একখানা বিশেষ কারণও রয়েছে। হ্যালো মোহিনী। বিমানবন্দর থেকে বেরিয়ে আসতেই মোহিনী দেখল রাস্তার মধ্যে শত শত মানুষের ভিড় ঠেলে তার দিকে দৌড়ে আসছে এক যুবক। যুবকটিকে দেখে মোহিনীর রঙিন লাল ঠোঁট কিছুটা হাসির ভঙ্গিমায় প্রসারিত হয়। যুবকটিকে সে চেনে। যুবকটির নাম অরিন্দম চট্টোপাধ্যায়। অরিন্দমের প্রেমে মোহিনী এখন রীতিমতো হাবুডুবু খাচ্ছে। তার যুবতী নারী হৃদয়ে অরিন্দমের জন্য জন্ম নিয়েছে এক রাশ অফুরন্ত ভালোবাসার অনুভূতি। এই প্রথম সরাসরি দেখা হলো উভয়। প্রায় 1 বছর 2-3 মাস ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গড়ে ওঠা প্রেমের সম্পর্কে কেবল মাঝে মধ্যে ভিডিও কলের মাধ্যমে দেখা সাক্ষাৎ হতো ওদের। কিন্তু প্রযুক্তি অত্যাধিক উন্নত হলেও সরাসরি দেখা করার মতন এত আনন্দ মোহিনী কখনো পায়নি এর পূর্বে। অরিন্দম ততক্ষণে মোহিনীর একেবারে কাছে এসে উপস্থিত হয়েছে। ছেলেটার মাথায় চুলের পরিমাণ খুবই অল্প। মাথার মাঝখানে কয়েকটা চুলকে
যেন বহু যত্নে টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করে চলেছে অবিরত। অত্যন্ত হাসি পায় মোহিনীর। হাসির দমক চেপে রাখার চেষ্টা করেও সে বিফল হয়ে শেষমেশ ফিক করে হেসেই ফেলে অরিন্দমের মাথার দিকে তাকিয়ে। বিষয়টা বুঝতে পেরে অরিন্দমের মুখটা কিছুটা লজ্জায় রাঙা হয়ে ওঠে। চাপদারিতে হাত বুলিয়ে সেখানে কিন্তু কিন্তু করে বলে, কি করব? আমি কেন? আমার 14 গোষ্ঠীর এমন চকচকে টাক ছিল। আমার দাদু, আমার বাবা, এমনকি আমারও তাই এই একই অবস্থা হয়েছে। বংশ পরম্পরায় পাওয়া এই টাক আমাদের বাড়ির পুরুষদের পিছু ছাড়েনি কোনো কালে। হাসি থামিয়ে মোহিনী উত্তর দিল, তো এতে এত লজ্জা পাওয়ার কি আছে? আমাদের প্রত্যেকের উচিত কারোর দুর্বলতা কিংবা শারীরিক খুঁত নিয়ে তাচ্ছিল্য না করা, কিন্তু তেমনটা আর কজন করে? যাক, সেসব কথা বাদ দাও। এতক্ষণে আমি বুঝলাম কেন তুমি ভিডিও কল রিসিভ করতে চাইতে না, আর ভিডিও কল করলেও টুপি পরে থাকতে কেন এনি টাইম। বাই দ্য ওয়ে, তুমি কি গাড়ি এনেছো নাকি অনলাইনে কার বুক করবো? আরে না না, আমার পার্সোনাল গাড়ি রয়েছে বাইরে। দাঁড়াও মোহিনী, প্রাণ ভরে আগে একটু তোমায় দেখি। সত্যি, তোমার মতন করে কয়জন শিক্ষিত সমাজের মানুষ এইভাবে ভাবতে পারে বলো তো দেখি? সোশ্যাল মিডিয়ায় তোমার প্রোফাইল পিক কিংবা অন্যান্য ফটোয় যতটা তোমাকে সুন্দরী ধারণা হয়েছিল, এখন দেখছি সেই সবই ভ্রান্ত, পুরোপুরি ভুল। ও মা, সে কি কথা? ছবিতে যতটা সুন্দরী বলে মনে হয়েছিল, বাস্তবে বুঝি আমি অতটা সুন্দরী নই? তুমি হয়তো ভাবছো এখন ওই সবই এডিট করা ফটো, তাই না? মোহিনীর মেয়েলি কণ্ঠস্বর ভারী মিষ্টি, শ্রুতিমধুর। ওর কথা বলায় যেন একটা অভূতপূর্ব জাদু আছে। প্রতিটা শব্দ যেন কাটা কাটাভাবে তীক্ষ্ণ ছুরির ফলার মতো গেঁথে যায় অরিন্দমের পুরুষালী হৃদয় বরাবর। মেয়েটার থমথমে মুখ দেখে ভারী হাসি পায় অরিন্দমে। মুখে রুমাল চাপা দিয়ে হাসি গোপন করে সে কিছু সময় বাদে বলে ওঠে, মোটেও না। আরে আমি তো জাস্ট আর কি করছিলাম তোমার সাথে। ছবির থেকেও বাস্তবে তোমাকে আরো অনেক বেশি সুন্দরী দেখতে। তুমি নামেও মোহিনী, আর রূপেও যাকে বলে এক কথায় মনোমোহিনী। ও হ্যালো মিস্টার, থাক থাক থাক, এত প্রশংসা করার কোনো প্রয়োজনীয়তা নেই। চলো এবার তাহলে যাওয়া যাক। একদম। ও মাই গড, দেখেছো কত বড় একটা মিস্টেক করে ফেলেছি। মিস্টেক? কি মিস্টেক করেছো অরিন্দম? সিরিয়াস কিছু কি? সিরিয়াস বলে সিরিয়াস। তোমার জন্য এই রেড রোজটা কিনে এনেছিলাম, আর কোথায় কোথায় দেখো দিদি ভুলে গিয়েছি একেবারে। এই কথা বলে অরিন্দম মোহিনীর দিকে বাড়িয়ে দিল লাল গোলাপ ফুলটা। মোহিনী কপালে হাত ঠেকিয়ে হতাশার সুরে বলল, তুমি পারো বটে। তোমার এই সরলতা আমায় বরাবর মুগ্ধ করেছে। সত্যি কথা বলছি অরিন্দম, একটা অচেনা অজানা অদেখা মানুষকে যে কখন কিভাবে এতটা আপন করে নিলাম, কি করে মন দিয়ে বসলাম, সত্যি জানি না। চলো মোহিনী, এবার এগোনো যাক। বাকি কথা না হয় গাড়িতে বসেই বলা যাবে। ওকে, চলো তবে। অরিন্দম খানিক ইতস্তত বোধ করে হাত বাড়ায় মোহিনীর দিকে, কিন্তু মেয়েটার হাত ধরার পূর্ব মুহূর্তেই থেমে যায় ওর হাতের তালু। মেয়েটা হয়তো কিছু খারাপ ভাববে এই ভেবে, কিন্তু মোহিনী বিষয়টা বুঝতে পেরে স্বইচ্ছায় নিজে থেকে শক্ত করে জড়িয়ে ধরে ছেলেটার পেশিবহুল বাহু। অরিন্দম মোহিনীর দিকে তাকায়। মেয়েটা মিটিমিটি হাসছে। অরিন্দমের মন যেন খুশিতে নেচে ওঠে। গাড়ির উপর উঠে বসে তারা। নানান ধরনের গল্পগুজবে তারা ব্যস্ত হয়ে পড়ে। অরিন্দম গাড়ির স্টিয়ারিং ঘোরাতেই গাড়ি গড়াতে শুরু করল। মিউজিক সিস্টেমের সুইচ অন করতেই বেজে ওঠে কয়েকটা রোমান্টিক লাভ সং। অরিন্দম মোহিনীর দিকে তাকিয়ে প্রশ্ন করে, আচ্ছা মোহিনী, তোমার তো এই রাজ্যেই জন্ম আর এখানেই বেড়ে ওঠা। কোথায় বাড়ি ছিল তোমার? তোমার পরিবার সম্পর্কে আমায় তো কোনোদিন কিছুটি জানাওনি। কে কে আছেন তোমার পরিবারে? কথাগুলো শুনে চোখে মুখের অভিব্যক্তি কেমন যেন দ্রুত বদলে যায় মেয়েটায়। গলার আড়ষ্টতা কাটিয়ে এসে বলে ওঠে, কেউ কেউ নেই আমার। কোনোদিন আদৌ কিচ্ছুটি ছিল না, কিচ্ছু না। অরিন্দম খেয়াল করেছে
এর আগেও যতবার ওর বাড়ির কথা উঠেছে, ওর পিতৃপরিচয় জানতে চেয়েছে, ততবারই মেয়েটা কোনো না কোনোভাবে কথা ঘুরিয়ে গেছে অথবা গোপন করার চেষ্টা করেছে সব কিছু। মোহিনী যখন নিজে থেকে কোনো কিছু বলতে চাইছে না, তা বুঝে অরিন্দম আর বেকার জোর করে না, নিজের মতন গাড়ি চালাতে থাকে কেবল। অরিন্দম, আমায় প্লিজ একটু রয়্যাল সিটি হোটেলে নামিয়ে দিও, আমি ওখানেই থাকবো। এই এইসবের মানে কি? হ্যাঁ, তুমি তো আমাদের বাড়িতেই দিব্যি থাকতে পারতে। আমাদের পরিবারের মানুষজন খুব ভালো, কেউ কিচ্ছুটি মাইন্ড করতো না। না না, তোমাদের যৌথ পরিবার, বিয়ের আগে আমাদের এই মেলামেশায় হয়তো অনেকেরই আপত্তি থাকতে পারে। তাছাড়া আমি হোটেলেই কমফোর্টেবল ফিল করব, তাই আগে থেকেই হোটেল বুক করে নিয়েছিলাম অনলাইন মারফত। ওকে, जो आपका हुक्म ম্যাডাম। বেশ অনেকগুলো বছর বাদে পুনরায় এই টাউনে ফিরলাম। বেশ ভালো লাগছে, যদিও রাস্তাঘাট, ঘরবাড়ি, পরিবেশ অনেক কিছু বদলে গেছে, কিন্তু তা সত্ত্বেও পরিচিত এই রাস্তার ধুলোময় পুরনো গন্ধটা বেশ টের পাচ্ছি। তা মোহিনী, ইন্ডিয়ায় কদিন থাকবে এবারে? ঠিক নেই, দেখা যাক। দীর্ঘদিন ধরে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট কমপ্লিট করা বাকি আছে, সমস্ত প্ল্যান মনে মনে ছকে নিয়েছি। আমাকে এবার জাস্ট সেটা ফুলফিল করতেই হবে। সাকসেসফুল না হয়ে আমি ইন্ডিয়া ছাড়ছি না, এটা পুরোপুরিভাবে আমি কনফার্ম। বাবা, এত গুরুত্বপূর্ণ প্রজেক্ট! তা কিছু মনে না করলে আমি কি জানতে পারি সেই প্রজেক্ট সম্পর্কে, বা যা সাকসেসফুল করার জন্য তুমি এতটা মরে? অরিন্দমের চোখে চোখ রেখে দৃষ্টি বিনিময় করল মোহিনী। অরিন্দমের মনে হলো মেয়েটার চোখের প্রখর দৃষ্টির মধ্যে অন্তর্হিত রয়েছে কিছু একটা, কিন্তু সেই কিছু একটা যে আসলে কি তা বুঝে উঠতে পারছিল না ছেলেটা। মোহিনীর ঠোঁটে হাসি ফুটে ওঠে, কোমল সুরে মেয়েটা বলে, অবভিয়াসলি জানতে পারবে, কারণ তুমিও সেই প্রজেক্টের একটা অংশ হতে চলেছ। তবে এখনই সবটা বলবো না, ওটা বরং ক্রমশ প্রকাশ্যই থাক। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওকে মোহিনী, সিটি হোটেল চলে এসেছে, এবার তুমি নামতে পারো। ও, থ্যাংক ইউ সো মাচ। তুমি এখন আসতে পারো। এমনিতেও বেশ পড়ন্ত বেলা ফুরিয়ে অন্ধকার নামছে, আর তাছাড়াও আমি বেশ টায়ার্ড ফিল করছি। কাল সকালে বরং দেখা করি। একদম। আচ্ছা, এইসব লাগেজগুলো কি আমি হোটেলে অবধি পৌঁছে দেবো? এই না 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 না, তার কোনো প্রয়োজনীয়তা নেই, আমি এগুলো একাই নিয়ে চলে যেতে পারবো। ওকে বাই, রাতে ফোনে কথা বলবো, আর আবারও কালকে দেখা হচ্ছে। গাড়ি থেকে মোহিনী নেমে দুবার হাতের ইশারায় বিদায় জানাতেই অরিন্দমের গাড়িটা হুশ করে ছুটে চলে গেল সামনের ফাঁকা যানজটহীন রাস্তাটা ধরে। চোখের উপর থেকে সানগ্লাসটা খুলে ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে একটা সিগারেটের প্যাকেট বের করলো মোহিনী। একটা সিগারেটে আগুন ধরিয়ে লম্বা টান দিয়ে দুই চোখ বন্ধ করলো মেয়েটা। দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানতে টানতে ভালোভাবে দেখতে থাকলো তার চারপাশটা। একটু একটু করে শহরের বুকে নেমে আসছে কুয়াশার মতন ঘন অন্ধকার। বিশাল বিশাল অট্টালিকাগুলিতে জ্বলে উঠছে বৈদ্যুতিক বাতি। শহুরে রাস্তার বুকে সশস্ত্র প্রহরীর ন্যায় দাঁড়িয়ে থাকা লাইট পোস্টগুলি এক এক করে হলদেটে আলো ছড়িয়ে দিতে শুরু করেছে। অন্ধকারময় আকাশের বুকে দেখা মিলেছে শত শত নক্ষত্রপুঞ্জে। এই হোটেলটা বেশ নিরিবিলি এলাকায়, মানুষের হৈহট্টগোল এখানে তুলনামূলকভাবে কম। সিগারেট শেষ হতে অবশিষ্ট ফিল্টারটা ছুঁড়ে ফেলে দিয়ে লাগেজ নিয়ে মোহিনী উঠে এলো সিটি হোটেলের দিকে। মোহিনী বাথরুম থেকে বের হতেই দেখল বেডের উপর রাখা ফোনটায় সেট করা সশব্দে ইংরেজি গানের রিংটোনটা বারংবার বেজে উঠছে। ফোনের দিকে তাকাতে এসে বুঝল তার প্রেমিক অরিন্দম ফোন করছে। ফোনটা রিসিভ করে কানের কাছে নিয়ে যেতেই ওপার থেকে ভেসে এলো অরিন্দমের ভারী কণ্ঠস্বর। হ্যালো মোহিনী, ফ্রেশ হলে? হ্যাঁ, এই তো জাস্ট ওয়াশরুম থেকে বের হলাম, বলো। আমিও খানিক আগেই বাড়ি ফিরেছি। এই এতক্ষণে এক কাপ গরম কফি বানিয়ে ব্যালকনিতে বসলাম। বাহ, কালকে কোথায় আমরা মিট করব? তা কিছু কি ডিসাইড করলে? না না, তুমি বলো না,
তোমার পছন্দ মতো জায়গায় আমি ঠিক চলে আসবো টাইম মতো। তবে সাউথের কফি ক্যাফেতে মিট করো, তাহলে কাল ওই 10টা নাগাদ অনেক কথা হবে, অনেক গল্প হবে। এতদিন আমাদের মধ্যে যে দূরত্বটা ছিল তার থাকবে না। আমরা একসাথে ঘুরবো, খুব খুব এনজয় করবো। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, তাই হবে। তুমি তো দেখছি খুবই এক্সাইটেড। তা বলি কি, রাতে ঠিকঠাকভাবে ঘুমিও, হ্যাঁ? না হলে আবার শরীর খারাপ করবে। চলো ওই কথাই তাহলে রইল, কাল আমাদের দেখা হচ্ছে কফি হাউসে। আজ তবে রাখলাম, গুড নাইট। গুড নাইট। সকালে অ্যালার্ম দেওয়া ছিল ফোনে, সেই মতন ঘুম থেকে উঠে পড়ল মোহিনী। ভালোভাবে ফ্রেশ হয়ে স্নান সেরে হেয়ার ড্রায়ারে চুল শুকিয়ে একটা পিঙ্ক কালারের লং ড্রেস পরে নিল, সে সাথে মানানসই স্টিলেটো। বিদেশ থেকে আনা দামি পারফিউমটা মাখতে ভুলল নাও। চুলটা খোলাই রাখল, কানে আটকালো গোল্ডেন কালারের লং ইয়াররিং দুটো, ঠোঁটে হালকা করে বুলিয়ে নিল লিপস্টিক, গলায় উকি মারল সোনার সেই চেনটা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পারফেক্ট লাগছে কিনা তা ভালোভাবে একবার খুঁটিয়ে দেখে নিয়ে মোহিনী রুম থেকে বেরিয়ে গেল শটার। হোটেলের বাইরে বুক করা গাড়ি দাঁড়িয়ে আছে মিনিট 5 ধরে। গাড়ির মধ্যে উঠে বসতেই ড্রাইভার গাড়িটা এগিয়ে নিয়ে গেল সাউথ কফি হাউসের দিকে। হ্যালো অরিন্দম, তুমি তো দেখছি চলে এসেছো। অনেকক্ষণ ওয়েট করলে বুঝি আমার জন্য? আরে না না, এই কিছুক্ষণ আগে এসে 2টো চেয়ার বুক করলাম। তোমার জন্য আমি মাত্র কিছুক্ষণ কেন, কয়েক যুগ পর্যন্ত অপেক্ষা করতে রাজি। ধুর, কি যে বলো, যত ঢং। আরে বাস, লজ্জা ফেলে তুমি যে কনে বউয়ের মতন একদম টুকটুকে লাল হয়ে ওঠো তা তো জানা ছিল না। কথাটা বলেই হেসে ওঠে অরিন্দম। ভীষণ লজ্জা লাগে মোহিনী। ওর দিক থেকে চোখ সরিয়ে এসে অন্যদিকে তাকায়। অরিন্দম ততক্ষণে কফির অর্ডার দিতে ব্যস্ত। হ্যালো ভাইয়া, একবারটি এদিকে আসবে তো, 2টো কফি, কিছু গরম গরম স্ন্যাক্স দিয়ে যাও, আর চট চলতে। হ্যাঁ, আমাদের খুব খিদে পেয়েছে। ছেলেটি খসখস করে নোটবুকে অর্ডার লিখেই চলে গেল কিচেনের দিকে। খানিক বাদে গরম কফি আর কিছু স্ন্যাক্সের প্লেট ট্রেতে করে নামিয়ে রেখে গেল সে। কফির কাপে চুমুক দিতে দিতে অরিন্দমের হঠাৎ করে চোখে পড়ল মোহিনীর গলায় জামার ফাঁক থেকে উকি দেওয়া সোনালি হারের প্রতি। খুব ভালোভাবে লক্ষ্য করল ছেলেটা। ক্রমশ তার ভ্রুযুগল কুঁচকে গেল। উত্তেজনাপূর্ণ গলায় সে বলল, এই মোহিনী, তোমার হারটা কি সোনার? সৌজন্যমূলক হাসি হেসে মোহিনী জবাব দিল, হ্যাঁ, কেন, কি হয়েছে বলো তো? হঠাৎ এই প্রশ্ন করলে যে? না না, তেমন কোনো বিষয় নয়। আসলে আমার মনে হচ্ছে হুবহু এই রকমের সোনার হার আমি অতীতে কোনো কারোর গলায় দেখেছি। হারটা ভীষণ চেনা ঠেকলো, তার জন্যই বললাম আর কি। অরিন্দমের এই কথা শুনে হো হো করে হেসে উঠল মোহিনী। বেশ কিছুক্ষণ হেসে তারপর স্ন্যাক্সে কামড় বসাতে বসাতে সে বলল, ও এই ব্যাপার। আর আমি ভাবলাম কি না কি। আরে এই পৃথিবীতে একই রকম মডেলের জিনিস প্রচুর প্রচুর তৈরি হয়। হুবহু একই রকমের হার হয়তো তুমি অন্য কারোর গলায় দেখেছো, তবে এইটা নয়। না মোহিনী না, তুমি যতই বলো না কেন, তোমার হারের মধ্যখানে ওই যে সবুজ রঙের পাথরটা দেখছো, ওটা আমার আগের দেখা সেই হারটার মধ্যেও ছিল। এত মিল, এত সাদৃশ্য কি হতে পারে? আমার শুধু এটা মাথায় আসছে না যে অতীতে আমি কার গলায় দেখেছি একই রকমের হারটা। ঠিক আছে ঠিক আছে, যখন মনে পড়ছে না তখন আর অত ভেবে কাজ নেই। ওসব বাদ দাও দেখি, এখন মন দিয়ে কফি খাও। বেশ ভালো বানিয়েছে কিন্তু কফিটা। স্ন্যাক্সগুলো ঠান্ডা হয়ে যাবে তো এরপর। হ্যাঁ হ্যাঁ, এই যে খাচ্ছি। অরিন্দম আর মোহিনী একে অপরের দিকে বিহবল দৃষ্টিতে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত। তাদের দুজনের চাউনির মধ্যে রয়েছে শুধুই পবিত্রতা আর একরাশ বিশুদ্ধ প্রেমের ছোঁয়া। অরিন্দম এবার মৃদু হেসে ফেলে, তাই দেখে মোহিনীর ঠোঁটেও হাসি চলে আসে স্বাভাবিকভাবে। অরিন্দম হাসি থামিয়ে এসে বলে ওঠে, আচ্ছা মোহিনী, আজকে সারাদিন আমি ফ্রি আছি, অফিস থেকে ছুটি নিয়েছি। তোমার কি পার্সোনাল কোনো কাজ আছে? পার্সোনাল কোনো কাজ? না, সেরকম কোনো পার্সোনাল কাজ নেই, কিন্তু কেন বলো তো? মোহিনীর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে
অরিন্দম কিছুটা সময় কি যেন ভাবে, তারপর খানিকটা ইতস্তত করে শেষমেশ বলতে শুরু করে। না মানে আসলে মানে আরে ধুর, কি তখন থেকে সেই মানে 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 করে যাচ্ছ বলো তো? এত ঘাবড়ে যাচ্ছ কেন তুমি? তোতলানো ছেড়ে আসল কথাটাই বলো না। কিঞ্চিত বিরক্তি মিশ্রিত সুরের সাথে কথাগুলো বলল মোহিনী। তার এমন ধারা ধমকে কাজ হলো। 1 চামচ খাবার মুখের ভেতর পুরে তা চিবুতে চিবুতে তার মুখোমুখি বসে থাকা অরিন্দম বলল, আসলে আমি ভাবছিলাম যে আজকে তুমি আর আমি মিলে যদি একটু এই শহরটার কিছু ভালো ভালো জায়গা ঘুরে দেখতাম, তাহলে খুব ভালোভাবে সময় কেটে যেত আমাদের। অরিন্দমের কথায় মোহিনীর মুখ জুড়ে এবার একটা লাজুক হাসি বিদ্যুৎ ঝলকের ন্যায় খেলে যায় অত্যন্ত দ্রুততার সাথে। অরিন্দম লক্ষ্য করে হাসলে মেয়েটার গালের মধ্যে একটা ছোট্ট টোল পড়ে, যা তার খুব পছন্দের। মোহিনী এবার কফি মাগে একটা চুমুক বসিয়ে সশব্দে বলে, বেশ, এ তো দারুণ প্রস্তাব। আমি কিন্তু তোমার কথায় এক বাক্যে রাজি। তো স্যার, আমাকে নিয়ে কোথায় ঘুরতে যাবে শুনি? প্রিন্সেপ ঘাটে যাবে। খুব সুন্দর জায়গা, ভারী মনোরম দৃশ্য সেখানে। প্রিন্সেপ ঘাটের একেবারে সামনে দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। সে নদীর মতোই আমাদের ভালোবাসা পবিত্র। অরিন্দমের এই বর্ণনা শুনে এবারে খিলখিল করে হেসে উঠল মোহিনী। হাসতে হাসতে সে বলল, ও মাই গড অরিন্দম, তুমি যে পুরো একজন রাইটার্সের মতো কথা বলছো। জানি তুমি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো। তোমার কথা বলার মধ্যে একটা আলাদাই জাদু আছে। আর ওই কথার জালেই তো জড়িয়েছিলে আমায়। ওসব কথা এখন বাদ দাও। তবে একটা কথা বলছি অরিন্দম, প্লিজ ডোন্ট মাইন্ড। কোনো জিনিসকে এত সহজে এত অল্পে পবিত্র বলে ঘোষণাটা করো না। পবিত্র শব্দটাই আসলে খুব পবিত্র। সচরাচর এই শব্দটির ব্যবহার করতে নেই জানো। মোহিনীর এরূপ কথা শুনে কেমন যেন একটা চাপা অস্বস্তির মধ্যে পড়ে অরিন্দম। সে কিছুতেই বুঝতে পারে না যে তাদের ভালোবাসাকে পবিত্র বলার জন্য হঠাৎ করে মোহিনী এমন অপ্রাসঙ্গিক কথা বলে উঠল কেন। ওকে মোহিনী, আমার খাওয়া মোটামুটি কমপ্লিট। চলো এবার বরং আমরা বেরিয়ে পড়ি প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে। ডান, আমার খাওয়া কমপ্লিট। চলো অরিন্দম, এবার আমরা দুজন মিলে আজকের দিনটা এমনভাবেই একটু ঘোরাঘুরি ও খাওয়া দাওয়ার মাধ্যমে এনজয় করে কাটিয়ে দিই। মোহিনী আর অরিন্দম এবার দুজন রেস্টুরেন্টের বিল মিটিয়ে দিয়ে একে অপরের হাত ধরে রাস্তা দিয়ে বেরিয়ে আসে। কিছুটা পথ পায়ে হেঁটে গলি থেকে বেরিয়ে এসে তারপর বিলাসবহুল পার্সোনাল গাড়িতে উঠে বসে তারা। এরপর প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মোহিনী আর অরিন্দম যখন প্রিন্সেপ ঘাটে এসে পৌঁছয় তখন বেলা বেশ খানিকটা হয়ে এসেছে। প্রকৃতি আজ ভারী মনোরম, একেবারে সহজ ভাষায় যাকে বলে রোম্যান্টিক আবহাওয়া। এমন আবহাওয়ায় একটু প্রেম প্রেম পায় বই কি। তাই গাড়ি থেকে নেমে অরিন্দম এগিয়ে যায় একটা ফুলের দোকানের দিকে। তারপর একখানি লাল গোলাপ কিনে এনে সে তা মোহিনীর দিকে বাড়িয়ে দিয়ে বলে, আই লাভ ইউ মোহিনী। আমি তোমায় খুব ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমায় নিজের জীবন সঙ্গিনী হিসেবে পেতে চাই। মোহিনীর লিপস্টিক পরা লাল ঠোঁটে একটা তীক্ষ্ণ মৃদু হাসির বলি রেখা খেলে যায়। সম্মতিসূচক ভঙ্গিমায় সে উপরে নিচে সামান্য ঘাড় নেড়ে অরিন্দমের বাড়িয়ে দেওয়া গোলাপ ফুলটি হাতে নিয়ে বলে, আই লাভ ইউ টু অরিন্দম। আমিও তোমায় ভীষণ ভালোবাসি। গোলাপ ফুলটি নিয়ে এবার মোহিনী নাকের কাছে ঠেকিয়ে ধরে একটা লম্বা ঘ্রাণ নেয়। ফুলের অতীব সুন্দর গন্ধে তার হৃদয় যেন ভরে ওঠে। আচমকা অরিন্দমের প্যান্টের পকেট থেকে এবারে সশব্দে বেজে ওঠে ফোনটা। পকেট থেকে ফোন বের করে স্ক্রিনের দিকে তাকাতেই অরিন্দম দেখে অফিসের বস ফোন করেছে। সে এবারে মোহিনীর দিকে তাকিয়ে খানিকটা বিরক্তির সাথে বলে, ধুর, একদম ভালো লাগে না। প্রেমিকাকে নিয়ে যে একটু শান্তিতে বসে প্রেম করব তারও উপায় নেই। অফিসের বসের আর ফোন করার টাইম হলো না, এখনই করতে হবে। মোহিনী, জাস্ট এ মিনিট, তুমি এখানে এই গাছের তলায় দাঁড়িয়ে একটু অপেক্ষা করো। আমি একবার বসের সাথে কথা বলে এক্ষুনি আসছি।
অরিন্দমের অমন বিরক্ত মাখা মুখটার দিকে তাকিয়ে এবারে একটু হাসি পায় মোহিনীর। সে রুমাল দিয়ে ঠোঁট চেপে হাসি গোপন করার বৃথা চেষ্টা করতে করতে বলল, আচ্ছা বেশ বেশ ঠিক আছে, এতে এত বিরক্ত হবার কি আছে অরিন্দম? আমি তো আর পালিয়ে যাচ্ছি না কোথাও, তাই না? তুমি হাসছো হাসছো তুমি মোহিনী। দাঁড়াও, ফোনটা করা হোক, বসের সাথে কথা বলে নি, তারপর আমি তোমার মজা দেখাবো। আরে বাবা তুমি আগে বসের সাথে কথা তো বলো, তা না হলে কিন্তু তোমার কপালে আলটিমেট ঝাড় নাচছে, তা আমি পরিষ্কার বুঝতে পারছি। মোহিনীর এই কথা শুনে মুখটা কেমন যেন শুকিয়ে গেল অরিন্দমে। সে খানিকটা গোবেচারা ভঙ্গিমায় বলল, হ্যাঁ, একদম ঠিকই বলেছো তুমি। তুমি আমার জন্য একটু ওয়েট করো মোহিনী, আমি এক্ষুনি ফিরে আসছি। আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে হনহনিয়ে এবার বেশ কিছুটা সামনের দিকে এগিয়ে গেল অরিন্দম। কল লিস্ট থেকে বসের নাম্বারটা ক্লিক করে সে কানের কাছে নিয়ে যেতেই শুনতে পেল রিং হচ্ছে। আর এই দিকে মোহিনীর চোখ ক্রমশ সংকুচিত হয়ে উঠল। মেয়েটার চোয়াল ক্রমে কঠিন হয়ে উঠল, চোখ দুটি বেশ সংকুচিত হয়ে এলো। ঠোঁটের মধ্য থেকে পুরোপুরিভাবে অদৃশ্য হয়ে গেল সেই মনোমুগ্ধকর হাসি। অরিন্দমের দেওয়া লাল গোলাপটায় এক ঝটকায় সে পাশের ঝোপের মধ্যে ফেলে দিয়ে তার হাই হিল দেওয়া জুতোটার মাধ্যমে সেই ফুলটা ভালোভাবে পায়ের আঘাতে দুমড়ে মুচড়ে নষ্ট করে দিল যেন অপরিসীম ঘৃণায়। যাক বাবা, বসের সাথে কথা বলা শেষ হলো। আমি তো আবার ভাবলাম হয়তো আজ আর তোমাদের কথা বলা শেষ হবে না। সরি গো, আর বলো না, শালা একদিন ছুটি নিয়েও কোনো লাভ নেই। বসকে নানা কৈফিয়ত আর কালিকদের হাজারটা কাছের কথা বোঝাতে বোঝাতেই দিন ফুরিয়ে যাবে। আর সে যাই হোক, আর নো ডিস্টার্ব, নো আদার পার্সনের উটকো ঝামেলা। চলো মোহিনী, ওই বেঞ্চটাতে একদম ফাঁকা রয়েছে, ওখানেই আমরা দুজনকে একটু বসি। হ্যাঁ, সেই বরং ভালো, তাই চলো। মোহিনী আর অরিন্দম এবার সেই ফাঁকা বেঞ্চটার দিকে মৃদুমন্দভাবে এগিয়ে যায়। তারপরেই ওরা সেই বেঞ্চের উপরে গিয়ে বসে। একটা ফুরফুরে মিষ্টি শীতল হাওয়া যেন উঠে আসে সোজাসুজি গঙ্গা নদীর বক্ষ হতে। একটা ছোট্ট নৌকা ভেসে চলেছে নদীর মাঝ বরাবর। চারিদিকের দৃশ্য অপূর্ব সুন্দর। ওদের বেঞ্চের ঠিক সামনে যে ছোট্ট নাম না জানা গুল্ম গাছটা রয়েছে, তাতে বেশ কয়েকটা লালচে গোলাপি রঙের ফুল ফুটে আছে। আর সেই ফুলের মধু সংগ্রহ করতে এসেছে কিছু ভ্রমর। আর চারিদিকে উড়ে বেড়াচ্ছে বেশ কয়েকটা রং বেরঙের প্রজাপতি। নদীটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মোহিনী। দামাল বাতাসে তার মাথার লম্বা লম্বা সোনালি চুল কিছুটা অগোছালো হয়ে পড়ে। বেশ কয়েকটা অবাধ্য চুল এসে আঁচড় কাটছে পাশে বসে থাকা অরিন্দমের মুখে। বিষয়টা বুঝতে পেরে মোহিনী এবারে তৎক্ষণাৎ টান টান করে সেই অগোছালো চুলগুলোকে জড়িয়ে ফেলে নিজের মাথার খোপায়। দূরে গাছের ডালে দুটি পাখি বসে আছে একই সাথে। তারা একে অপরকে ভালোবাসতে অত্যন্ত ব্যস্ত, খানিকটা যেন মোহিনী আর অরিন্দমের মতোই। অরিন্দম এবার মোহিনীর দিকে বেশ কিছুটা সময় অপলকভাবে চেয়ে থেকে সৌজন্যমূলকভাবে মৃদু হেসে বলে, আচ্ছা মোহিনী, তোমায় একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? মোহিনী এবার ঘুরে তাকালো অরিন্দমের মুখ পানে। সে দেখল ছেলেটার চোখে যেন একরাশ কৌতূহল উকি মারছে। আরে না না, মনে করার কি আছে, তুমি বলোই না কি বলতে চাও আমাকে। মোহিনী, তোমাকে দেখতে খুব সুন্দর। ইন্ডিয়াতে আসার আগে তুমি যখন আমেরিকাতে ছিলে, ফোনে ভিডিও কলের মাধ্যমে তোমার অনেকবার দেখলেও তোমার সৌন্দর্য এতখানি তা বুঝতে পারিনি সঠিকভাবে। তোমাকে সামনাসামনি দেখার পর তা উপলব্ধি করতে পেরেছি। মোহিনী, তোমাকে নীল রঙের শাড়ি পরলে দারুণ মানাবে, আর সাথে যদি সাদা বেলি ফুলের মালা তোমার মাথায় আটকানো থাকে। মোহিনী, তুমি তুমি আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবে, একদিন একটা নীল শাড়ি পরবে, আর আর যদি মাথায় বেলি ফুল আটকাও, তাহলে আমি আরো খুশি হব। অরিন্দমের এই কথা শুনে খিলখিল করে হেসে উঠল মোহিনী। সে এবারে উত্তরে বলল, আমার প্রেমিক মশাইয়ের আবদার বলে কথা, আমাকে তো তা পরতেই হবে। যদিও খুব একটা ভালো করে শাড়ি পরতে পারি না আমি, তবুও আমার কোনো চিন্তা নেই। তুমি তো আছো আমার শাড়ির কুঁচি ধরে দেওয়ার জন্য। তুমি সত্যি নীল শাড়ি পরবে মোহিনী? সত্যি পরবে? হ্যাঁ গো, হ্যাঁ পরবো। আমি যে তোমার এই কথাটা শুনে কি ভীষণ খুশি হয়েছি মোহিনী, তা তোমাকে কি করে বোঝাবো আমি।
কি করে বোঝাবো? আরে মশাই, এতে এতে এত লাফানোর কি আছে? কিচ্ছু নেই এত লাফানোর। একখানা শাড়িই তো পরবো, অন্য কিছু তো আর নয়। কবে পড়বে মোহিনী? আমি অনেকক্ষণ ধরে দু চোখ ভরে দেখবো তোমাকে। কাল রাতে তুমি বরং আমি যেই হোটেলে উঠেছি সেখানে চলে এসো, তারপর না হয় আমার রুমে থেকো। আমি আর তুমি মিলে কালকে রাতটা একসাথে কাটাবো, একেবারে নিজেদের মতো করে। আমি তোমার জন্য নীল শাড়ি পরে আর মাথায় বেলি ফুল এঁটে অপেক্ষা করব। কি গো অরিন্দম, আসবে তো তুমি? মোহিনীর বলা এই কথাগুলো শুনে যেন নিজের কানকেই বিশ্বাস করে উঠতে পারছিল না অরিন্দম। তার মনে হলো, সে কি তবে ভুল শুনল? মোহিনী কি আদেও তার সাথে রাত কাটাবার জন্য নিজে থেকে সে কথা বলল? কেমন যেন একটা ঘোর লেগে যায় অরিন্দমের চোখে মুখে। মনের মধ্যে জেগে ওঠে মোহিনীকে নিয়ে হাজারো জল্পনা কল্পনা আর এক অপরিসীম সুপ্ত কামনার বাসনা। মোহিনী সে কথা দ্বিতীয়বারের জন্য তাকে জিজ্ঞাসা করলে সে আর এক মুহূর্তও সময় নষ্ট না করে এবারে তড়িঘড়ি উত্তর দেয় ও এক বাক্যে রাজি। কালকে তাহলে কটার সময় আমি যাব মোহিনী? কটার সময় আসবে তুমি? 8টা নাগাদ এসো, সন্ধেবেলায়। তারপর আমরা একসাথে ডিনার সারবো, অনেক মজা হবে, আর সাথে জমিয়ে আড্ডা আর ঢের গল্প গুজব। মোহিনীর দিকে তাকিয়ে অরিন্দম এবার খানিকটা হেসে এক হাতে তালুর উপর আর এক হাতের তালু ঘষতে ঘষতে বলল, মোহিনী প্লিজ ডোন্ট মাইন্ড, কিন্তু কালকে রাতে কি একটু অ্যালকোহলের ব্যবস্থা করা যায় তোমাদের রুমে? মানে তাহলে তুমি আর আমি মিলে একটু ড্রিঙ্ক করতাম, এই আর কি। ও অরিন্দম, অফকোর্স করা যায়। ওকে ফাইন, কালকে আমি আমার রুমে একটা ব্র্যান্ডেড কোম্পানির অ্যালকোহলের ব্যবস্থা রাখবো। কি মশাই, এবার খুশি তো? মোহিনীর কথায় অরিন্দমের চোখে মুখে বাঁধ ভাঙা খুশির উচ্ছ্বাস দেখা যায়। ওরা দুজনে আরও অনেকক্ষণ ধরে গল্পগুজব করে তারপর বিকেলের দিকে গোধূলির আলো মেখে একটু নৌকোয় চড়ে নদীর উপর ভেসে কিছু খাওয়া দাওয়া করে একেবারে রাতের দিকে যে যার বাসায় ফিরে। অরিন্দম একভাবে অপেক্ষা করতে থাকে আগামীকাল সন্ধ্যার জন্য। সে সত্যিই বড় অধৈর্য হয়ে পড়ে মনে মনে। হাজারো রকমের চিন্তা ভাবনা করে সে মোহিনীকে নিয়ে। তার কাছে এক এক মিনিট যেন এক একটি ঘন্টা বলে মনে হয়। অধীর আগ্রহে সে অপেক্ষা করতে থাকে মদ্যপানের পর মোহিনীকে নেশায় আসক্ত করে তুলে তাকে বিছানায় ফেলে ভোগ করার জন্য। এই কথা ভেবে কিছুটা তীক্ষ্ণ ক্ষুরোধার হাসির আভা ফুটে ওঠে অরিন্দমের পাতলা গোফের নিচে ঠোঁটের ডগায়। কিন্তু সেই কি শুধু অপেক্ষা করছিল, নাকি তারই জন্য অপেক্ষা করছিল ভয়ানক কোনো কিছু? তার এত আগে ভাগে জানা যায় না মোটে। আসলে কখনো কখনো মানুষ যা চায়, যা ভাবে, ঠিক তার উল্টোটাই ঘটে। হিতে বিপরীত যাকে বলে আর কি। তাহলে কি অরিন্দমের জন্য অপেক্ষা করছিল এমনই হিতে বিপরীত কোনো কিছু? পরের দিন সন্ধ্যা হতে না হতেই রেডি হয়ে নিয়ে গাড়ি করে চলে আসে সোজা সিটি হোটেলের দিকে। তার বাড়ি থেকে সিটি হোটেল এসে পৌঁছানোর পর সে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন সন্ধ্যা প্রায় 8:10। এবার তাড়াতাড়ি অরিন্দম উঠে আসে মোহিনীর রুমের দিকে। সুবিশাল হোটেলের মধ্যে মোহিনীর রুমের বন্ধ দরজার সম্মুখে দাঁড়িয়ে সে দুবার কলিং বেল বাজিয়ে ওঠে। মাত্র কিছুক্ষণের মধ্যেই খুলে যায় দরজাটা। দরজাটা খোলা মাত্রই অরিন্দম দেখে মোহিনী একটা অত্যন্ত সুন্দর নাইট ড্রেস পরে তার সামনে এসে উপস্থিত হয়েছে। তবে গোটা রুমটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। অরিন্দম এবার মোহিনীর দিকে তাকিয়ে উৎকণ্ঠার সাথে প্রশ্ন করে, কি ব্যাপার মোহিনী, রুমে তো অন্ধকার কেন? কেন, রুম অন্ধকার দেখে ভয় লাগছে নাকি? এসো এসো, ভিতরে ঢুকে এসো। আসলে আমি আজ রাতে একটু ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছি, সে কারণেই ঘর অন্ধকার করে রাখা আছে। তুমি সাবধানে ঢুকে এসো ঘরে, আমি একে একে সব মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। কিছুটা হেসে একটানা কথাগুলো বলল মোহিনী। ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে অরিন্দম এবার রুমের ভেতরে ঢুকিয়ে আসতেই
মোহিনী রুমের দরজা বন্ধ করে দিল। তারপর একটি দেশলাই কাঠি জ্বালিয়ে এক এক করে সে ঘরের বিভিন্ন প্রান্তের মোমদানিতে রাখা বিশাল বিশাল সুন্দর রং বেরঙের মোমবাতিগুলোতে আগুন ধরিয়ে দিল। একাধিক মোমবাতির সলতেতে অগ্নি প্রজ্বলন করার সাথে সাথেই ঘরটি ভরে উঠল ক্রমশ এক বিচিত্র সোনালী বর্ণের আভায়। সেই আলোয় মোহিনীকে দেখে অরিন্দম যেন পুরোপুরি মুগ্ধ হয়ে গেল। কি অপূর্ব সুন্দরী দেখতে লাগছে মেয়েটাকে, মনে হচ্ছে যেন সাক্ষাৎ কোনো স্বর্গের অপ্সরা। তার মাথার সোনালি চুল এসে মিশে গেছে বক্ষদেশে, তার দেহের মধ্যে আঁটোসাঁটোভাবে বসে আছে রংচঙে নাইট ড্রেসটা, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, আর তার গায়ের বিদেশি পারফিউম যেন সকল পুরুষ হৃদয়কেই মাতিয়ে তোলার পক্ষে যথেষ্ট। মোহিনী এবার সোজা কিচেনের মধ্যে প্রবেশ করে গরম গরম কিছু স্ন্যাক্স আর কষা চিকেনের প্লেট নিয়ে এসে বসে ঘরের মধ্যে রাখা চেয়ার টেবিলে। তারপর মদের বোতল খুলে গ্লাসের মধ্যে আইস দিয়ে কিছুটা মদ ঢেলে পেগ বানিয়ে একটা গ্লাস বাড়িয়ে দেয় অরিন্দমের দিকে, আর একটা নেয় সে নিজে। অরিন্দম পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ঠোঁটের ডগায় চেপে ধরে তাতে আগুন ধরায়। সোনালি আভায় পরিপূর্ণ ঘরটা এবার হালকা সাদাটে ধোঁয়ায় ভরে ওঠে দেখতে দেখতে। না অরিন্দম, এবার ড্রিঙ্ক করা শুরু করো। অফকোর্স মাই ডার্লিং, চিয়ার্স। অরিন্দম আর মোহিনী এবারে মদ্যপানে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ে। গোটা রুমটার মধ্যে সেই আলো আধার যেন এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি করতে সক্ষম হয়েছে। মিউজিক প্লেয়ার থেকে বাজছে একটা বিদেশি গানের অস্পষ্ট আবছা সুর। কতটা সময় এইভাবে যে কেটে যায় তার কোনো হিসেব নেই। আচমকাই এবার মদ্যপান থামিয়ে মোহিনী এক অদ্ভুত দৃষ্টিতে তাকায় অরিন্দমের দিকে। মোহিনীর চোখে চোখ মেলাতেই অরিন্দমের বুকটা কেমন যেন ছ্যাদ করে ওঠে। তার মনে হয় মোহিনী যেন মানবী থেকে পরিণত হয়েছে কোনো এক আহত বাঘিনীতে। এক্ষুনি সে বোধহয় প্রবল আক্রমণের সাথে ঝাঁপিয়ে পড়বে তার শরীরের ওপর। মোহিনীর সেই চোখের দৃষ্টির মধ্যে কি যেন একটা মিশে ছিল, যা দেখে অরিন্দমের বুক একেবারে ঠান্ডা হয়ে যায়। কোনো রকমে কাঁপা কাঁপা গলায় এবারে অরিন্দম বলে ওঠে, সামথিং ইজ রং মোহিনী। হঠাৎ কি হলো তোমার? অমনভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো সেই থেকে? আমি তোমাকে দেখছি অরিন্দম, তোমার মতন একটা আস্ত শয়তান মানবরূপী নরপিশাচকে দেখছি। নিজের কানকেই যেন বিশ্বাস করে উঠতে পারল না অরিন্দম। এসব কি উল্টোপাল্টা বলছে মোহিনী? তাহলে কি অল্পতেই মেয়েটার নেশা হয়ে গেল? হোয়াট? তুমি কি ঠিক আছো মোহিনী? এসব কি বলছো তুমি? আমি যা বলছি তা একেবারে সঠিক বলছি, এবং সজ্ঞানে থেকেই বলছি। তুমি যদি ভেবে থাকো এই সমস্ত নেশার ঘোরে বলা কথা, তাহলে সত্যিই তুমি মূর্খামি করবে। আমাকে তুই একটিবারের জন্য চিনতে পারিসনি ছোটন? মোহিনীর মুখ থেকে শেষের বলা ছোটন নামটা শুনে যেন পুরোপুরি আকাশ থেকে ভেঙে পড়ল অরিন্দম। সে মোহিনীর মুখের দিকে হতবাক দৃষ্টিতে একটিবার তাকায়, দেখে মেয়েটি তার এই অবস্থা দেখে আনন্দের সাথে মিটি মিটি হাসছে। অরিন্দম এবার পাগলের মতন উত্তেজিত কণ্ঠে একবার টেবিলে চাপড় বসিয়ে বলে, সত্যি করে বলো তুমি কে? ছোটন নামটা কিভাবে জানলে তুমি? আমি তো একটিবারের জন্য তোমাকে বলিনি যে ছোটবেলায় সবাই আমাকে ছোটন বলে ডাকতো? বহু বছর হয়ে গেল, এখন আমাকে আর কেউ ওই নামে ডাকে না। তাহলে তুমি ওই নাম সম্বন্ধে জানলে কি করে, কিভাবে? আর তাছাড়া কাকে চিনতে না পারার কথাই বা তুমি বলছিলে? এসবের মানে কি? পারবি, সব কথার মানে বুঝতে পারবি। আজ আমার মহা আনন্দের দিন। এই রাতটার জন্যই কত বছর অপেক্ষা করেছি আমি। সারা রাত্রি ঘুমোতে পারিনি। আমার কেবলই মনে পড়ে গেছে তোর করা ওই অপমান, লাঞ্ছনা, বঞ্চনা আর প্রত্যাখ্যান। আজ সেই সবের উত্তর দেবার সময় এসে গেছে। আমার হাত থেকে আজ তোর নিস্তার নেই। এসব কি উল্টোপাল্টা বলছো তুমি? সত্যি করে বলো মোহিনী, তুমি কে? অরিন্দমের দিকে তাকিয়ে মোহিনী এবার কিছুটা হেসে ওঠে। ভারী বিরক্ত লাগে অরিন্দমের মোহিনীর সেই খিলখিলিয়ে হেসে ওঠায়। কেন অরিন্দম, আমাকে ভয় পাচ্ছ নাকি?
আর বুঝি অতটা ভালো লাগছে না যতটা কিছুক্ষণ আগে অবধি আমায় ভালো লাগছিল, তাই না? অরিন্দমের কপাল থেকে এবার দরদরিয়ে হয়ে ওঠা ঘাম নেমে আসে নিচের দিকে। সে টের পায় অপরিসীম ভয়ে তার গলা রীতিমতন শুকিয়ে গিয়েছে। মোহিনী আবার নিজে থেকেই বলে ওঠে, মনে পড়ে অরিন্দম সেই অতীতের ছোটবেলাকার কথা? একজন তোমাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত, তোমার উপর সে অনেক অনেক বিশ্বাস করেছিল, ভরসা করেছিল, কিন্তু তুমি ওর বিশ্বাস কিংবা ভরসা কোনোটারই এতটুকুও দাম দাওনি। প্রয়োজন ফুরিয়ে যেতেই প্রিয়জনের তালিকা থেকে তাকে দূরে ঠেলে দিয়েছিলে এক লহমায়। একটি বারের জন্য ভাবনি তোমার থেকে পাওয়া এইরূপ আচরণে তার কি অবস্থা হতে পারে, সে কতটা ভেঙে যেতে পারে? ভাবতে যাবেই বা কেন? তুমি তো তখন সেই সদ্য সদ্য প্রেমে পড়েছ। কি যেন নাম ছিল মেয়েটার? একটা নাম ছিল, মনে পড়েছে, নীলিমা। নীলিমার প্রেমে রীতিমতো তো হাবুডুবু খাচ্ছ। মোহিনীর মুখ থেকে এই সমস্ত কথাগুলো শুনে কয়েক সেকেন্ডের জন্য যেন বোবা হয়ে যায় অরিন্দম। সে কি বলবে তা বুঝে উঠতে পারে না। কেবলমাত্র অনুভব করে তার বুকের বাঁ দিকের ভেতরটা যেন দরাম দরাম করে হাতুড়ি মারছে কেউ। তার হৃদস্পন্দনের মাত্রা আপনা থেকেই বেড়ে গেছে স্বাভাবিকের তুলনায় অনেক অনেক গুণ বেশি। কোনো রকমে সে প্রায় থেমে থেমে কাটা কাটা ভাবে বলে, তুমি তুমি আমার অতীতের এই সমস্ত কথা জানলে কি করে? কি করে জানলে যে আমি নীলিমা নামের একজন মেয়েকে ভালোবাসতাম? দয়া করে এত ভনিতা করো না, আমি আর নিতে পারছি না, জাস্ট নিতে পারছি না। পুরো পুরো পাগল পাগল লাগছে আমার নিজেকে। তুই আমাকে চিনতে পারিসনি অরিন্দম। আমি আসলে মোহিনী নই, আমি আসলে মোহন। সেই তোর থেকে ছোটবেলাকার এককালীন একমাত্র ভালোবাসার মানুষ মোহন। আচ্ছা, তোর মনে পড়ে সেই অতীতের কথা? আমি ছেলে হয়ে জন্মালেও যত দিন যেতে লাগলো, আমি যত বড় হয়ে যেতে শুরু করি, ততই বুঝতে পারি যে আমার বাইরেটা পুরুষের হলেও ভিতরের সত্তাটা আসলে এক নারীর। আমার দেহের বাইরেকার কাঠামোটাই শুধুমাত্র পুরুষের, অথচ অন্তরাত্মা এক রমণীর। এটা আমি উপলব্ধি করতে পারি বয়ঃসন্ধিকালে। তাই জন্য আমি বারবার ছেলে হয়ে জন্মালেও একটি বারের জন্য কখনো কোনো দিন আকৃষ্ট হতাম না কোনো মেয়ের প্রতি। নারীদের কোমল মুলায়েম দেহ আমার মধ্যে বিন্দুমাত্র উত্তেজনা সৃষ্টি করত না, বরং উল্টে আমায় সব সময় আকর্ষণ করত ভিন্ন পুরুষ মানুষের পেশি বহুল শক্তিশালী শরীর। এই কথা জানার পর আমি আমার পরিবারের লোককে বললাম আমার অবস্থার কথা। ভেবেছিলাম তারা হয়তো আমায় মেনে নেবে, কিন্তু যা যা ভেবেছিলাম ঠিক তার বিপরীত ঘটল। তারা আমার সে কথা শুনে অত্যন্ত রেগে গেল, চটে গেল। এসব যাতে আমার মাথায় আর কোনো দিন কখনো না আসে সেই কথা বলল পরিবারের সকলে। ভীষণ বকাবকি করেছিল মা, বাবা তো আবার আমায় মেরেছিল বেধড়ক। কিন্তু আমি কি করব? আমার কি বা ছিল? ঈশ্বর আমায় ওরকম ভাবেই সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমার তাতে ঠিক দোষটা কোথায়? বাবা মায়ের একদিকে শাসন আর অন্যদিকে চোখের জলে সমাজের নানা লোকের হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ সব মিলিয়ে যেন মজার পাত্র হয়ে গিয়েছিলাম আমি। আমার মানসিক অবস্থা তখন পুরোপুরিভাবে ভেঙে পড়েছে, ভীষণ অসহায় লাগছে নিজেকে। প্রায় সুইসাইড করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম এক সময়। আচমকা তোর কথা মনে পড়ল। বিশ্বাস কর অরিন্দম, একমাত্র তোর নামটাই যেন আমার মস্তিষ্কে ভেসে উঠেছিল অন্তিমবারের জন্য। তুই ছিলিস আমার স্কুলের একমাত্র ঘনিষ্ঠ বন্ধু। আমি থাকতে না পেরে তোকেও বললাম সমস্ত কথা। সে সমস্ত কথা বলে দেখলাম কেবলমাত্র তুই আমার বিষয়টা বুঝলি। আমি ভেবেছিলাম
তুইও হয়তো হাসবি আমার দিকে তাকিয়ে, মজা করবি আমায় নিয়ে, কিন্তু দেখলাম তুই আমার দিকে তাকিয়ে হঠাৎ করে একেবারে চমকে দিয়ে জড়িয়ে ধরলি আমায়। আমি তোর চোখের পানে তাকিয়ে দেখেছিলাম তোর গভীর সমুদ্রের মতন নীল নীল দুই চোখে অপার ভালোবাসার ছোঁয়া। তারপর থেকে আমাদের সেই বন্ধুত্বের সম্পর্ক আর শুধুমাত্র বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ রইল না। আমি বুঝতে পারলাম কেবলমাত্র আমি তোর প্রতি আকৃষ্ট হচ্ছি তেমনটা নয়, তুইও আমার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিস। তুই আমাকে কথা দিলি অরিন্দম যে তুই আমাকে ছেড়ে কোনো দিন অন্য কোথাও চলে যাবি না, তুই শুধুমাত্র আমার হয়েই থাকবি, কেবলমাত্র আমার হয়ে, আমার। আমি আবারও নতুন করে নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখলাম। তুই আমাকে বলছিলি মৃত্যু কোনো সমস্যার সমাধান হতে পারে না, আমাকে বাঁচতে হবে, নিজের জন্য বাঁচতে হবে। এভাবে হার স্বীকার করে পালিয়ে গেলে একদমই চলবে না। আমি তোর কথায়, শুধুমাত্র তোর কথায় বাঁচার আশা দেখলাম। তোকে ঘিরে গড়ে উঠল নানান প্রত্যাশা। সে কারণে তুই আমাকে যখন যেটা যা করতে বলছিলি, আমি তখন সেটা নির্দ্বিধায় তোর কেবলমাত্র তোর কথায় ভালো মন্দ বিচার না করেই তা করে গেছি। পরবর্তীতে বুঝলাম তুই আমাকে ব্যবহার করে গেছিস কেবলমাত্র রাতের পর রাত আমার ওই পুরুষ শরীরটাকে শুধু বিছানায় ফেলে ভোগ করে গেছিস বন্য পশুর মতো। তারপর আর 2-3 বছর যেতে না যেতেই তুই ওই মেয়েটার প্রেমে পড়লি। আমার ভীষণ ভীষণ হিংসে হতো তোকে ওর সাথে ঘোরাঘুরি করতে দেখে কিংবা ওর সাথে কথা বলতে দেখলে। আমি একটু একটু করে বুঝতে পারছিলাম যে তুই আমার থেকে দূরে সরে যাচ্ছিস ক্রমশ, যেটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমি তোকে একদিন বলেই ফেললাম যে নীলিমার সাথে তুই এত কথা বলবি না, অত বেশি মেলামেশা একদম করবি না, আমার মোটেও পছন্দ নয় ওসব, আমার একদম ভালো লাগে না তোদের ওই হেসে হেসে কথা বলা। তখন তুই আমাকে সরাসরি জানিয়ে দিলি যে তুই নাকি আমার সাথে আর থাকতে পারবি না, তোর প্রেমিকা নীলিমা, আমি এখন আর কেউ না। তোর মুখ থেকে এই সমস্ত কথা শুনে আমি না প্রথমে বিশ্বাসই করে উঠতে পারিনি। ভেবেছিলাম তুই হয়তো মিথ্যে কথা বলছিস, কিন্তু খানিকটা পর দেখলাম না, তুই অত্যন্ত সিরিয়াস এ ব্যাপারে। তুই আমাকে পরিষ্কারভাবে জানিয়ে দিলি যে আমার মধ্যে তেমন কিছুই নেই যা নীলিমার মধ্যে রয়েছে। সেইটাই তো স্বাভাবিক ছিল অরিন্দম, কিন্তু তুই তাহলে সবটা জানা সত্ত্বেও আমায় সেদিন সেসব কথা দিয়েছিলি কেন? আমায় নতুন করে বেঁচে থাকার আশা দেখিয়েছিলিস কেন? তোকে সারা জীবন শুধু আমার নিজের করে রাখার স্বপ্ন দেখিয়েছিলিস কেন? নিজের প্রয়োজন মিটে যেতে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলি তোর থেকে বহু দূরে, বহু তফাতে। সেদিন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসেছিলাম আমি। এরপর আমি তোকে কতবার অনুরোধ করেছিলাম আমার কাছে ফিরে আসতে, তোর পায়ে অবধি ধরেছিলাম, কিন্তু তুই আমায় সকলের সামনে লাথি মেরে চলে গিয়েছিলিস ওই নীলিমার কাছে কটকট করে। নিজের চোখে দেখছিলাম মানুষ কতটা বেঈমান হতে পারে, কতটা বিশ্বাসঘাতক হতে পারে। আমি সেই দিনের ওই অপমান কিছুতেই ভুলতে পারিনি। তারপর আর বাড়ি ফিরিনি। কি মুখ নিয়েই বা ঘরে ফিরতাম আমি? আমার ভেতরটা পুরো ভেঙে চুরে খন খন করে দিয়েছিলিস তুই। হ্যাঁ তুই। আমার নিরুদ্দেশ হয়ে যাওয়া নিয়ে আমার পরিবারের লোকেরা একটু কান্নাকাটি করলেও তেমন মাথা ঘামায়নি আমার বিষয়ে অন্য কেউ। আমি এবার নিজেকে কালো পথে চালনা করি। আমার বুকের মধ্যে ধিক ধিক করে চলতে থাকা প্রতিশোধের আগুন, বদলার আগুন, যেভাবেই হোক আমার সাথে হওয়া অন্যায়ের বদলা আমায় নিতেই হতো। তাই আমি এবার কালো পথে নানা ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্ম করে বেশ অনেকটা টাকা জমিয়ে সরাসরি বিদেশে চলে যাই। আমেরিকায় গিয়ে প্লাস্টিক সার্জারি করিয়ে নিজের দেহটা পুরোপুরি চেঞ্জ করে ফেলি। হয়ে উঠি ছেলে থেকে
একজন রূপান্তরকামী মেয়ে। প্লাস্টিক সার্জারি ও নানান ধরনের ফিজিক্যাল অপারেশন এতটাই সাকসেসফুল হয় যে অপারেশনের পর রেজাল্ট স্বরূপ আমি নিজেকে দেখে নিজেই চমকে যাই, কারণ আমাকে আর বাইরে থেকে দেখে বোঝার বিন্দুমাত্র উপায় ছিল না যে আমি আসলে একজন মেয়ে নই, আমি ছেলে। এমনটাই তো চেয়েছিলাম আমি। এই রূপের লাবণ্যই ছিল আমার অন্যতম প্রধান অস্ত্র। সেখানকার অত্যাধুনিক প্রক্রিয়ার মাধ্যমে আমি আমার গলার স্বরও ক্রমশ একজন পুরুষের ভারী আওয়াজের থেকে ধীরে ধীরে তা বদলে একজন নারীর ন্যায় মেলি মিহি কণ্ঠস্বর করে তুলি বিদেশের স্বনামধন্য বিভিন্ন স্পেশালিস্টদের অনুপ্রেরণা ও শিক্ষায়। 5 বছর সেখানে কাটিয়ে নিজেকে পুরোপুরি একজন সুশ্রী সুন্দরী মডার্ন মহিলা করে তুলি, আর তারপর আমি আমার প্ল্যান মাফিক কাজ আরম্ভ করি। সোশ্যাল মিডিয়া থেকে তোর অ্যাকাউন্ট খুঁজে বের করে তোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এবং তুই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিস। ধীরে ধীরে আমাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। তোকে সম্পূর্ণরূপে প্রেমের ফাঁদে ফেলে আমি চলে আসি ইন্ডিয়ায়। আসলে আমি চেয়েছিলাম যেই মোহনকে একদিন তুই অস্বীকার করেছিলিস, দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলিস নিজের জীবন থেকে কেবলমাত্র তার শারীরিক গঠনের কারণে, সেই মানুষটারই প্রেমে তোকে রীতিমতো হাবুডুবু খাওয়াতে। দেখ 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 দেখ, আমি পুরোপুরি সফল হয়েছি, পুরোপুরি। সেই আগের মোহনই এখনকার বর্তমান সময়ের মোহিনী হয়ে ফিরে এসেছে তোর জীবনে। তবে তোর অমন অন্যায় আর সকল বিশ্বাসঘাতকতার গুণে গুণে প্রতিশোধ আমি নেব। সেই কারণেই এত কিছুর আয়োজন। আমার এত দিনের অপেক্ষার শেষমেশ অবসান হলো আজ। তোর গ্লাসের মধ্যে আমি আগে থেকেই ঘুমের ওষুধ গুঁড়ো করে তা ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম। মদ্যপানের মাধ্যমে তুই সেই ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিস। ফলে কিছুক্ষণের মধ্যেই তুই ঘুমিয়ে পড়বি, আর ঠিক তখনই আমি। কথা কানার সমাপ্ত করে না মোহিনী, তথা মোহ খিলখিল করে হেসে ওঠে সে। তার হাসির ধ্বনি যেন গোটা ঘর জুড়ে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে। বদ্ধ ঘরের 4 দেওয়ালের মধ্যে যেন দম বন্ধ হয়ে আসে অরিন্দমে। তার চোখে এবার নেমে আসে রাজ্যের ঘুম। ঘুমে চোখ জড়িয়ে আসে তার। তবে চোখ বন্ধ হওয়ার আগে অন্তিমবারের জন্য সে দেখে মোহিনী এবারে হাসতে হাসতে তুলে নিচ্ছে কিচেন নাইফটা আর বলছে, আর কিছু ভাবিস না অরিন্দম, আর ভাবার মতো মোটেও টাইম নেই তোর হাতে। এই যে ছুরিটা দেখছিস, এই ধারালো ছুরিটা দিয়ে আমি মার্ডার করবো তোকে। তোর মতন এমন বিশ্বাসঘাতক শয়তানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভালো কথা মনে পড়েছে। আমার গলায় যে হাতটা দেখে তোর বারবার মনে হয়েছিল যে এটা 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 তুই অন্য কোথাও আগে দেখেছিস। আসলে তুই ওটা দেখেছিলিস আমার ছোটবেলাকার অর্থাৎ মোহনের গলায়। আমিও আর নিজের জীবন রাখবো না, শেষ করে দেব নিজেকে। এই অভিশপ্ত দশা থেকে আমি এবার মুক্তি চাই। হাজারো মানুষের তাচ্ছিল্য আর বঞ্চনা সহ্য করতে করতে আমি পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছি, আর পারছি না এসব কিছু মেনে নিতে। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, তিনি যেন এই সমাজের থেকে একদিন এ সকল ভেদাভেদ মুছে দেন। আমাদের পরিচয় যেন একটাই হয়, গর্বের সাথে যেন বলতে পারি যে আমরা সবাই শুধুমাত্র 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 একজন মানুষ। পরদিন সকালে হোটেলের ওই রুমের দরজা ভেঙে উদ্ধার করা হলো অরিন্দম এবং মোহিনীর মৃতদেহ। শেষ হলো স্কেরি টেলসের আজকের গল্প তারানাথ তান্ত্রিক,
ও চণ্ডী কাপালিক নিধন। রচনা অনিক চক্রবর্তী। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় অমিত, কিশোরী ভূপতি চৌধুরী এবং মন্দিরের পুরোহিতের চরিত্রে অভিক, চণ্ডী কাপালিকের চরিত্রে সৌরভ সাহা, ভৈরবী উগ্র ডামরি এবং বৃদ্ধ পরিচারিকার ভূমিকায় সঞ্চয়িতা, বিভূতি নৌকার মাঝি, কোবরেজ, প্রেত এবং অন্যান্য ভূমিকায় আমি শ্রীরূপ। গল্পের সাউন্ড ডিজাইন 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা চাইলে তোমাদের লেখা গল্প আমাদের স্কেরি টেলসের জন্য পাঠাতে পারো, তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের ন্যূনতম শব্দসীমা যেন অবশ্যই 5000 হয় এবং গল্পের সঙ্গে গল্পের একটি সার সংক্ষেপ তোমরা 250 শব্দের মধ্যে লিখে আমাদের অফিসিয়াল মেল আইডিতে ডক ফাইলের সাথে পাঠিও। যে কোনো প্রয়োজনে তোমরা আমার সাথে সরাসরি আমার ফেসবুকেতে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা চাইলে আমাদের স্কেরি টেলসের ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। আজ আমরা আমাদের পাশে পেয়েছি থ্রিল চার্জার থেকে অভিক এবং রোমাঞ্চ বাংলা থেকে সৌরভ সাহাকে। ওদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। ওদের চ্যানেলগুলোর লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। অবশ্যই কিন্তু তোমরা ওদের চ্যানেলগুলো ভিজিট করো। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং তার সাথে রিপ্লাইও দিই। আমাদের আজকের গল্পটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটাকে লাইক করো, সকলের সাথে গল্পটা শেয়ার করো এবং এখনো যদি বন্ধু তুমি স্কেরি টেলসকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চটপট নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে স্কেরি টেলসকে সাবস্ক্রাইব করে নাও এবং সেই সঙ্গে নোটিফিকেশনের বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশন অন করে নাও, যাতে নতুন গল্প আসার সঙ্গে সঙ্গে সবার আগে তুমি জানতে পারো। তাহলে আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য নতুন গল্প নিয়ে ফিরছি।